নমস্কার, আমি সুমন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ইলেকশন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ যেখানে চরম দারিদ্র্য, নিরক্ষরতা, দেশভাগের বেদনা, এই সকল জিনিস মানুষের নিত্যদিনের সঙ্গী, সেখানে আমাদের দেশের সংবিধান প্রণেতারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেক নাগরিকের জন্য একটি ভোট, এই রীতি চালু করেন। সংবিধানের পার্ট 15-এর 324 থেকে 329-এর নং ধারায় ইলেকশন নিয়ে আলোচনা করা হয়েছে। যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যদি ভিত্তিকে শক্তিশালী করতে হয়, তাহলে তার জন্য একটি শক্তিশালী ও স্বাধীন সংস্থা থাকা দরকার, যার কাজ হবে সুষ্ঠুভাবে নির্বাচনের কাজকর্মগুলোকে পরিচালনা করা। এই কারণে ভারতীয় সংবিধানের রচয়িতাগণ নির্বাচনের কাজকর্ম পরিচালনার দায়িত্ব শাসন বিভাগ বা আইন বিভাগের ওপর না দিয়ে একটি স্বতন্ত্র ও স্বাধীন সংস্থা অর্থাৎ নির্বাচন কমিশনের উপরে অর্পণ করেছে। 1993 সালের আগে পর্যন্ত একজন নির্বাচন কমিশনারকে নিয়ে ইলেকশন কমিশন গঠিত হতো, কিন্তু 1993 সালের পরবর্তী সময়ে ইলেকশন কমিশনকে বহু সদস্য বিশিষ্ট করা হয়, যার কারণ হলো টিএন সেশন। তো কে ছিল এই টিএন সেশন? তাই তো দেখো, টিএন সেশন ছিল ভারতবর্ষের 10th ইলেকশন কমিশনার। তিনি 1990 থেকে 1996 সাল পর্যন্ত ভারতবর্ষের ইলেকশন কমিশনার ছিলেন। তার এই টেনিওরে তিনি এমন কিছু কিছু ইলেকটোরাল রিফর্মস নিয়ে আসে যেগুলো পলিটিশিয়ানদের একদমই পছন্দ হয়নি, বরং পলিটিশিয়ানদের সেই টিএন সেশনের নেওয়া সিদ্ধান্তগুলো তাদের সমস্যায় ফেলেছিল। 70 এবং 80-র দশকে যে সকল ইলেকশনগুলো হতো, সেই সকল ইলেকশনে কিছু জিনিস একেবারে কমন ছিল, যেমন বুথ ক্যাপচারিং করা, দাঙ্গা করা, ভোটে টাকা পয়সার লেনদেন, ভীতি প্রদর্শন, বল প্রয়োগ করা, একজনের ভোট আরেকজন দিয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে একজন মানুষ অনেকবার ভোট দিয়ে গেল, মানে কেউ নিজের ভোটটা দিয়ে গেল, কাকুর ভোটটা, জেঠুর ভোটটা একজনই দিয়ে যাচ্ছে, পাশের বাড়ির লোকের ভোট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই সকল বিষয় ছিল ভোটে একেবারে নর্মাল বিষয়। তো সেই জিনিসগুলোকে যাতে ঠিক করা যায়, টিএন সেশন কিছু সিদ্ধান্ত নেয়। যেমন টিএন সেশন ক্ষমতায় আসার পরে জানিয়ে দেয় যে ভোটার আইডি কার্ডের প্রচলন করতে হবে, যেখানে প্রত্যেকটি ভোটারের নিজস্ব ছবি থাকবে এবং তার বিবরণ থাকবে। তো এই জিনিসটা টোটালি বিপক্ষে যায় যারা রাজনীতিবিদরা ছিল। তারা ওই সময় আর্গুমেন্ট করে যে ভারতবর্ষের অর্থনীতি এতটাও চাঙ্গা না যে এতজন ভোটার আইডি কার্ড বানাবে, প্রচুর পরিমাণে টাকা খরচ হবে, ঠিক আছে। এইরকম বহু অজুহাত দেখায়, কিন্তু টিএন সেশন পরিষ্কার বলে দেয় যে ভোটার আইডি কার্ড যদি না তৈরি করা হয় সরকারের তরফ থেকে, তাহলে 1995 সালের পরবর্তী সময় আর কোনো ইলেকশনই হবে না ভারতবর্ষে। তারপরে যাই হোক, এই মামলাটা গিয়ে সুপ্রিম কোর্টে ওঠে। তার পরবর্তীকালে সরকার রাজি হয়ে যায় ভোটার আইডি কার্ড তৈরি করায়। ওই সময় প্রায় 2 মিলিয়ন মানুষের ভোটার আইডি কার্ড তৈরি করা হয় শুধুমাত্র এই টিএন সেশনের জন্য। তিনি এই চাপটি দেয় তাই, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে সারা ভারতবর্ষে সবার কাছেই ভোটার আইডি কার্ড আজকে পৌঁছে গেছে। তো এই হলো কথা, যে টিএন সেশনের নেওয়া সিদ্ধান্তগুলো খুবই বোল্ড সিদ্ধান্ত ছিল, যেগুলো একেবারে সহজ ছিল না, ঠিক আছে। তারপরে বুথ ক্যাপচারিং বন্ধ করার জন্য তিনি সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করে এবং ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করে। এখনকার দিনে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো তখন তো সিসিটিভি ক্যামেরার অতটা প্রচলন ছিল না, তাই ভিডিও করে রাখতো। তৃতীয়ত হলো ইলেকশনের সময় সকল প্রকার মদের দোকান বন্ধ রাখার কথা বলেন। চতুর্থত হলো যে কোনো ধর্মীয় স্থান থেকে ভোট প্রচার বন্ধ করার কথা বলেন। পঞ্চমত হলো আগে তো ব্যালট বাক্সকে ভোট হতো, তাই অনেক সময় হতো কি যে রাস্তায় ব্যালট বাক্স চেঞ্জ করে দিত। তো এই রকম যাতে ব্যালট বাক্সের অদল বদল না হয়, তার জন্য তিনি প্রত্যেকটি ব্যালট বাক্সের মধ্যে স্থায়ীভাবে ক্রমিক সংখ্যা চিহ্নিত করার কথা বলেন। এছাড়া একজন ক্যান্ডিডেট একটা ইলেকশনে কত টাকা নির্বাচনী প্রচারের জন্য খরচ করতে পারবে, সেটারও কিন্তু একটা লিমিট টিএন সেশন করে দিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্তগুলো পলিটিশিয়ানসদেরকে অনেক সমস্যার মধ্যে ফেলেছিল। এই কারণে পলিটিশিয়ানসরা এই ইলেকশন কমিশনকে বহু সদস্য বিশিষ্ট করার চেষ্টা করে এবং পরবর্তীতে তারা সাকসেসও হয়, এবং ইলেকশন কমিশন আজকের দিনে একজন ইলেকশন কমিশনারকে নিয়ে গঠিত না হয়ে বহুজন সদস্যকে নিয়ে ইলেকশন কমিশন গঠিত হয়। সে এবার কতজন সদস্যকে নিয়ে গঠিত হবে সেটা ঠিক করবে কিন্তু রাষ্ট্রপতি। তবে যতজনই সদস্য থাকবে তার মধ্যে একজন থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার। টিএন সেশনের আগে পর্যন্ত যেহেতু একজন মুখ্য নির্বাচন কমিশনারই থাকতো, তাই স্বাভাবিকভাবেই তার কথাই থাকতো শেষ কথা, কারণ টিএন সেশন সংবিধান অনুযায়ী সব রকম সিদ্ধান্ত নিত।
তাই যেহেতু সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নিত, সেহেতু তাকে কেউ তার নেওয়া সিদ্ধান্ত থেকে তাকে সরাতেও পারতো না। তাই এই ইলেকশন কমিশনকে বহু সদস্য বিশিষ্ট করা হয়। টিএন সেশন একটা ইন্টারভিউতে বলেছিল, আই ইট পলিটিশিয়ানস ফর ব্রেকফাস্ট। আর আরেকটা কথা বলা হতো যে রাজনীতিবিদরা যদি ভগবানকে ভয় পায় তাহলে তারা আরেকজনকেও ভয় পায়, সেই নামটা হলো টিএন সেশন। এই টিএন সেশন দেখিয়ে দিয়েছিলেন যে ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো সরকারি সংস্থা নয়, এটি একটি অটোনমাস বডি। আর ইসিআই একমাত্র রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে বাধ্য, সরকারের কাছে নয়। এবারে আমরা নির্বাচন কমিশনের গঠন নিয়ে আলোচনা করব। সংবিধানের 324-এর 2 নং ধারা অনুসারে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে গঠিত হবে, অথবা মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়ে গঠিত হবে। এবার অন্যান্য নির্বাচন কমিশনারের সংখ্যা কত হবে সেটা সেই সময়কার প্রয়োজনীয়তা অনুসারে রাষ্ট্রপতি ঠিক করবেন। সংবিধানের 324-এর 3 নং ধারা অনুসারে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা যদি একাধিক হয় তাহলে মুখ্য নির্বাচন কমিশনারই হবে কমিশনের চেয়ারম্যান। মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এবারে আমরা জানবো যে এই ইলেকশন কমিশনের ক্ষমতা ও কার্যাবলীগুলো কি কি রয়েছে সেইগুলো নিয়ে। প্রথমত হলো পার্লামেন্ট, রাজ্য আইনসভা ও স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করে এবং প্রয়োজন মতো সেই ভোটার তালিকায় সংশোধনও করে। এই ইলেকশন কমিশনের মূল কাজ হলো লোকসভা, রাজ্যসভা, প্রত্যেকটি রাজ্যের যে রাজ্য বিধানসভাগুলো রয়েছে সেই রাজ্যের বিধানসভাগুলোতে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন করানোর দায়িত্ব হলো ইসিআই এর। কিন্তু কোনো রাজ্যের পঞ্চায়েত এবং পৌরসভার ইলেকশন করানোর দায়িত্ব কিন্তু ইসিআই এর নয়। এই ভোটগুলো করানোর দায়িত্ব হলো সেই রাজ্যের যে রাজ্য নির্বাচন কমিশন রয়েছে সেই রাজ্য নির্বাচন কমিশনের। দ্বিতীয়ত হলো নির্বাচন কমিশন সমগ্র দেশব্যাপী নির্বাচনের ক্ষেত্রসমূহের ভৌগোলিক এলাকা নির্ধারণ করে। তৃতীয়ত হলো নির্বাচনের তারিখ ও সম্পূর্ণ নিঘণ্ট প্রকাশ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। কমিশন যে কোনো নির্বাচনের আগে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র পেশ করার তারিখ, মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার তারিখ এবং মনোনয়নপত্র বৈধতা বিচারের তারিখ নির্ধারণ করে দেয়। চতুর্থত হলো নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের যে নির্বাচনী চিহ্ন বা নির্বাচনী যে প্রতীক সেটিকে প্রদান করে। পঞ্চমত হলো নির্বাচন কমিশন যে কোনো নির্বাচন কেন্দ্রের নির্বাচন সম্পর্কিত যদি কোনো রকমের কোনো অভিযোগ আসে তাহলে সেই নির্বাচনের অভিযোগের ভিত্তিতে সেই নির্বাচন কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখতে পারে এবং সেখানকার নির্বাচন বাতিল করে দিয়ে পুনর্নির্বাচনও করাতে পারে। ষষ্ঠত হলো নির্বাচনের জন্য কমিশন রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রিকরণ করে এবং রেজিস্ট্রিকৃত দলগুলিকে জাতীয় বা রাজ্য দলের মর্যাদা দেয়। সপ্তমত হলো সুষ্ঠুভাবে নির্বাচন করানোর জন্য নির্বাচন কমিশন রাজনৈতিক দল, নির্বাচন প্রার্থী, সরকার ও সরকারি কর্মচারী ও ভোটদাতাদের ভোটের সময় কী ধরনের আচরণবিধি করতে হবে মানে কোড অফ কন্ডাক্ট সেটি নির্ধারণ করে দেয়, যে নির্বাচনের সময় কি কি আচরণ করা যাবে এবং কি কি আচরণ নিষিদ্ধ থাকবে সেই সকল কিন্তু কোড অফ কন্ডাক্ট নির্বাচন কমিশন জারি করে। 8 নম্বর পয়েন্টটি হলো নির্বাচন কমিশন যে সকল নিয়মবিধি নির্বাচন সম্পর্কিত তৈরি করছে সেই নির্বাচন সম্পর্কিত তৈরি করা নিয়মগুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেইগুলোকে পরিদর্শনের জন্য নির্বাচন কমিশন একজন পরিদর্শককে নিয়োগ করতে পারে। এই নির্বাচন কমিশন যেহেতু একটি অটোনমাস কনস্টিটিউশনাল বডি, তাই এই নির্বাচন কমিশনের আরও কিছু পাওয়ার রয়েছে। যেমন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন ঠিকই, কিন্তু তাকে পদচ্যুত করতে পারেন না। নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে হলে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে যে পদ্ধতিতে পদচ্যুত করতে হয় ঠিক সেই একই পদ্ধতি অবলম্বন করে নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে হবে। আমরা একটু আগেই জানলাম যে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকে নিয়োগ করেন, কিন্তু রাষ্ট্রপতি অন্যান্য যে নির্বাচন কমিশনারগুলো থাকেন তাদেরকে যদি পদচ্যুত করতে হয় তাহলে রাষ্ট্রপতিকে আগে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের থেকে পরামর্শ নিতে হয়।
মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি অন্যান্য কমিশনারদেরকে কখনোই পদচ্যুত করতে পারেন না। এই নির্বাচন কমিশনারদের টোটাল টেনিওর হলো 6 বছর এবং তাদের 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে কমপ্লিট হবে সেটাই। একটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝে নাও, কেউ যদি 57 বছর বয়সে মুখ্য নির্বাচন কমিশনার হন তাহলে সে 63 বছর বয়স পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার থাকতে পারবে। আর কেউ যদি 63 বছর বয়সে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার হন তাহলে সে মাত্র 2 বছরের জন্য মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে থাকতে পারবে। কেন? কারণ এখানে তো বলেই দেওয়া হচ্ছে যে মুখ্য নির্বাচন কমিশনারের টেনিওর 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে কমপ্লিট হবে সেটাই। তো এই কথাটার মানে এটাই ছিল। এই ইলেকশন কমিশন সম্পর্কিত আরও 2-3টে কথা তোমরা একটু মাথায় রেখে দাও। যেমন 25শে জানুয়ারি দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয়। ইলেকশন কমিশনার যারা একবার হন তাদেরকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করা যায় না। ইলেকশন কমিশনারের যে বেতনটা হবে সেটা হবে সুপ্রিম কোর্টের জাজদের যা বেতন হয় সেই বেতনের সমতুল্য ইলেকশন কমিশনারের বেতন হয়। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং।